গতদিন আমাদের ক্লাস ছিল মেবি এই দুটো টপিকস মনে কভার করি নাই, তাই না? অন পেজ আর অফ পেজ অপটিমাইজেশন মনে করা হয়নি। অন পেজ অপটিমাইজেশন হ্যাঁ করা হয়নি ভাই। ইউনিক আর্টিকেল লেখা দেখাইছিলাম, তাই না? হ্যাঁ এটা লেখা দেখাই, কন্টেন্ট ক্রিয়েট দেখাইছিলেন। হ্যাঁ এই বলতে বুঝতে পারছি। যাক, ভালো দুটো টপিকস। এটা যদিও ক্লাসের ভিতর ওয়েব ডিজাইনের জন্য বোনাস, বাট এটা একটা প্রফেশনাল ওয়েদের খুব একটা মানে ভ্যালুয়েবল টপিকস। অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশন দুটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা নর্মালি গতদিন আর্টিকেল ক্রিয়েট করা দেখাইছি, ওর ভিতর কিছু কিছু আলোচনা আজকে চলে আসবে, রিভাইজ হবে, যদিও খুব ইম্পর্টেন্ট। যদি আমরা 2-3টা ক্লাস নিতাম আর কি, তাহলে হয়তো অনেকে কোশ্চেন টোশ্চেন করে তো টাইম নষ্ট হয়, আর আমরা তো মোটামুটি একভাবে আলোচনা করে যাই, এই জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো চলে আসে। দুটা ক্লাসে আশা করতে ফুল এসও রিলেটেডই কভার হয়ে যাবে আর কি, গত ক্লাস আর আজকে ক্লাসে। আচ্ছা, আমাদের মূল যে টপিকস অন পেজ অপটিমাইজেশন এবং অফ পেজ অপটিমাইজেশন, এটা কাকে অপটিমাইজেশন করবো? একটা কন্টেন্টকে বা আর্টিকেলকে আমরা অপটিমাইজেশন করবো, তাই না? তো আর্টিকেলের সাথে ইমেজ চলে আসে, ইমেজ কন্টেন্ট মানে টেক্সট, এই দুটা নিয়ে আমাদের কাজ মূলত ওয়েবসাইটে। তো আমরা আজ দেখবো যে একটা আসলে আর্টিকেলকে আমরা কি কি ওয়েতে ডিফাইন করতে পারি একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল হিসেবে। এইটা ভেবে আগের দিন আমরা একটা আর্টিকেল লিখছিলাম, এই গত ক্লাসের আগের ক্লাসে আর কি, এটা ইউজ করি নাই, এটা কিন্তু ওই চ্যাট জিপিটিতেই লিখছিলাম। হ্যাঁ ভাই, চ্যাট জিপিটি অনেক কাজের তো দেখলাম। খালি অনেক না, আপনি তো কল্পনা করতে পারবেন না। আমি যেমন আমার এই যে পিএসপি লারাভেলের অনেক কমান্ড দিই যে আমি এর পরের নেক্সট স্টেপটা কি হবে, কোডিং রাউটিং, তো এই টাইপের কাজগুলো কিন্তু আমাকে সে পুরো ফুলি করে দেয় একটা সেকশনকে কিভাবে করতে হবে। সুতরাং আমি বললাম আমি যে পিএইচডি করতেছি, রিসার্চের যে এরিয়া, সব পাবেন, সব 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 চলে আসতেছে ভাই। হ্যাঁ, আমি তো বলছি ভিডিও আর ফ্রি হিসেবে ভিডিও আর ইমেজ ছাড়া আপনি সব কিছু কন্টেন্ট বেস সবই পাবেন সাপোর্ট। হ্যাঁ আচ্ছা, ভালো জিনিস তো এটা। আসলে যারা আগে আপনি ইউজ করেন নাই? না আমি আগে ইউজ করিনি। আচ্ছা, আমি জানি আপনার সব জায়গায়, এই জন্য দেখলাম যে একবার বছর এটা টপিক আর মনে হয় দেখলাম অনেকে না জানতে পারে। আচ্ছা দাও, প্রত্যেকটা জিনিসই আসলে মূল্যবান, যেটাই টেকনোলজির সাথে নতুন করে আনবো হয়তো আমরা তার সাথে ফ্যামিলিয়ার হতে সময় লাগে বা ইউজ টু হতে, কিন্তু এসেনশিয়াল সবই। সেটাই। আচ্ছা, যেটা আলাপ করলাম যে আমাদের আমরা আর্টিকেলটাকে যে ওপেন করলাম, খেয়াল করেন একটা আর্টিকেলকে আমি আজকে ফাইন টিউনিং করতেছি একটা আর্টিকেলের ভিতরে। গতদিন তো আর্টিকেল লিখছিলাম, সে আর্টিকেলের ভিতরে আমার দুটা কি পয়েন্ট আছে, 2-3টা, সেই কি পয়েন্টগুলো হচ্ছে, একটা আমি দেখাই। ডেনসিটি, কিওয়ার্ড ডেনসিটি, কেডব্লিউ তে কিওয়ার্ড। মেহরুল্লাহ ভাই আছে না? কিওয়ার্ড ডেনসিটি, এটা নর্মালি 1 থেকে 3% আমি সেদিন বলছিলাম যে এটা স্ট্যান্ডার্ড ভ্যালুর ভিতরে পড়ে। কিওয়ার্ড ডেনসিটি আছে 1 থেকে 3%, এইটা। তারপর দেখাচ্ছিল আছে মেটা ডেসক্রিপশন, তাই না? ডেসক্রিপশন, টাইটেলটা আগের দিন দেখালাম, যদিও জাস্ট আমি একটু ফাইন টিউনিং করেছি। টাইটেল, ফোকাস, কিওয়ার্ড, ইমেজ অপটিমাইজেশন, লিঙ্কিং or লিঙ্ক বিল্ডিং যাকে বলে, লিঙ্ক
হতে পারে যে ওয়ান পেজ বা অফ পেজ, অথবা ওয়ান পেজ অফ পেজ, অথবা বলা যায় এক্সটার্নাল এবং ইন্টারনাল। ইন্টারনাল আরটা আছে এক্সটার্নাল। ইমেজ অপটিমাইজেশন, ওকে। কন্টেন্ট, দেন এই এই কি পয়েন্ট মিলেই মূলত একটা স্ট্যান্ডার্ড আর্টিকেল হয়। দেখা যায়, তাই না? বুঝতে সমস্যা আছে না তো? না ভাই, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, এটা একটা আর্টিকেলে মেনলি হচ্ছে এই জিনিসগুলো থাকে। এর উপর ডিপেন্ড করে আপনার কতটুক পপুলারিটি হবে, কতটুক মানে সার্চ, মানে সার্চের ভিতর চলে আসবে বা ইন্ডেক্সিং হবে। মূলত এই জিনিসগুলো ইউনিকনেসের উপরে ডিপেন্ড করে আছে। আমার বেশি ট্রাফিক হবে বা গুগল এটাকে দ্রুত ইন্ডেক্স করে নেবে। আমরা এই ডেনসিটির জিনিসটা কতদিন বলছি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করিনি, সাইডে দেখাই দেয়, তাই না? ইয়োর ডেনসিটি বলছিলাম বাট দেখাই নেই। হ্যাঁ হ্যাঁ, দেখেন ভাই। মেটা ডেসক্রিপশন ইউজ করছি, বাট এর ভিতরে কিছু খুঁটিনাটি জিনিস দেখা বলি নেই। আর্টিকেলটা আমরা লিখছি যে আর্টিকেলের একটা লেন্থ আছে মোটামুটি, আর্টিকেল, ফোকাস, কিওয়ার্ড, এই দুটো জিনিস আমরা মোটামুটি করছি। এইটাও আমরা মানে বিস্তারিত দেখাই নেই। আসলে প্রশ্নবোধক চিহ্ন মানে আমরা এটা আলোচনা করবো আর কি, ঠিক আছে? তাকে বলে এটা না, জাস্ট আলোচনা করব। দেখেন, আমি তার আগে আমার মূল টপিকসটা আমি জাস্ট সংজ্ঞাটা বলে আসি, কাজটা কি। যে কাজ করবো এগুলোই মূলত ওয়ান পেজ অপটিমাইজেশন, ওয়ান পেজ আর অফ পেজ অপটিমাইজেশন। বাট ওয়ান পেজ অপটিমাইজেশন হচ্ছে আমরা আমাদের সাইটের ভিতরে বা সাইটে যে কাজটা করব, আমাদের ওয়েবসাইটে যেটা আমরা দেখতে পারবো, এই সাইটে আমরা যে কাজগুলো করব তাকে বলা হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশন। মানে সরাসরি আমার সাইটে যে কাজ করব। বাট সাইটের ইমপ্রুভমেন্টের জন্য, আমি আবারও বলি, সাইটের প্রোগ্রেস বা ইমপ্রুভমেন্টের জন্য আমরা যে কাজগুলো অন্য কোথাও করব, যেমন ধরেন আপনার জবের ব্যাপারে আমি আপনার সিভি দেখলাম, আপনার ভাইবা নিলাম, আপনার প্রোগ্রেসটা যাচাই করলাম, সরাসরি আপনার সাথে আমি কথা বললাম। একটা প্রতিষ্ঠানে ধরেন আমি এইচআর হিসেবে আছি, আপনি ভাইবা দিয়ে আসলেন, তখন আপনার সাথে সরাসরি যে আমার কথোপকথন হবে, যে কাজগুলো আমি করব আপনাকে নিয়ে সরাসরি সিভি দেখবো, সিভি দেখে আপনার ফেজের সাথে ছবি মিলালাম, বা আনুষঙ্গিক যে আইকিউ প্রেজেন্টে আমি যে কথাগুলো বললাম, এগুলো হচ্ছে ওয়ান পেজ ভাইবা বা ফেস টু ফেস ভাইবা যাকে বলে। অন দ্য আদার হ্যান্ড, আমি আপনার ব্যাপারে আপনার পাস্ট কোম্পানি কোনো সিওর সাথে কথা বললাম বা মালিকের সাথে কথা বললাম, লোকটা কেমন ছিল, তারপর ভার্সিটির কথা বললাম, একাডেমিক রেজাল্ট কেমন, জাস্ট জাস্টিফিকেশন বা যাচাই করা। অথবা কোনো একটা ভালো স্ট্যান্ডার্ড রেফারেন্সের সাথে আমি কথা বললাম যে ওই রেফারেন্সটা আপনার, দেখছে এমন একজন লোকের রেফারেন্স দিলেন যে আপনারা না দেখে আমি ট্রাস্ট করে ফেললাম, মানে যাচাই বাছাই না করেই যে ওই লোকটা আপনাকে রেফারেন্স দিছে। তার মানে আপনার বিহাইন্ড দ্য সিন, আপনার অন্তরালে যে কাজগুলো হচ্ছে আপনাকে নিয়ে, সেটা হচ্ছে আসলে অফ পেজ। ওটাও ইমপ্রুভমেন্ট বা প্রোগ্রেসমূলক, কিন্তু ওটা হচ্ছে অফ পেজ। ঠিক আমার এই সাইটকে অন্য সাইটের সাথে লিঙ্কিং করা, লিঙ্ক বিল্ডিং করা, বা আমার এখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে অন্য একটা সাইটে পাবলিশ করা লিঙ্ক সহ, এগুলো হচ্ছে আমার অফ পেজ অপটিমাইজেশনের ভিতরে পড়ে। আমার মনে হয় ক্লিয়ার এখন। ওয়ান পেজ মানে সাইডে যে কাজগুলো করবো সরাসরি আমার এই সাইডে, সেটা হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশন। আর বাকি কাজগুলো অন্য সাইডের রেফারেন্সে, মানে অন্য সাইডের সাথে আমার এই সাইডে যে লিঙ্কিং বা সিনক্রোনাইজ করব, সেগুলো হচ্ছে আমার অফ পেজ অপটিমাইজেশন। সেটা ফর্ম পোস্টিং হইতে পারে,
তারপর ওয়েব টু লিঙ্ক বিল্ডিং হতে পারে, অনেক কিছু আছে, ব্লগ পোস্টিং, গেস্ট পোস্টিং, এই টাইপের বেশ কিছু ইয়ে আছে আর কি। যাক আমরা এখন একটু ইমপ্লিমেন্ট করি সরাসরি। আমি এই আর্টিকেলটাকে, যে একটা আর্টিকেল আমরা ওপেন করলাম, এই আর্টিকেলকে সর্বপ্রথম আমি কি করব, আমার প্রথম টার্গেট হচ্ছে আমি এটার কিওয়ার্ড ডেন্সিটিটা চেক করব, যে কিওয়ার্ড ডেন্সিটি কেমন আছে। আমি বলে দিয়েছি শতকরা কি থাকবে 1 থেকে 3%, এটা স্ট্যান্ডার্ড। আমি ধরে নিয়েছি একই সবচেয়ে ভালো, 1 কম না হয় 1 থেকে একটু বেশি হোক, 2 হচ্ছে মিডিল পয়েন্ট, 3 কম 1 বেশি বা 1, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তো সেটা আমি কিভাবে যাচাই করব, আমার আগে কিওয়ার্ড যাচাই করতে হবে। আমার কিওয়ার্ড আছে ওয়েবসাইট ডিজাইন, আমার ফোকাস কিওয়ার্ড আছে ওয়েবসাইট ডিজাইন। এই কিওয়ার্ডটাকে আমি কিওয়ার্ড ডেন্সিটি চেক করব। নর্মালি এমএস ওয়ার্ডে চেক করা যায়। এটাকে আমি প্রথম একদম সহজ সিস্টেম, আমার কোনো টুলস লাগবে না, এখানে চেক করবো। কন্ট্রোল সি দিয়ে এটা কপি করলাম, এবার কন্ট্রোল এফ দিয়ে এই কিওয়ার্ডটা আমি যাচাই করলাম যে আমার কিওয়ার্ডটা কয়বার আছে। দেখেন 9 রেজাল্ট দেখাচ্ছে। আমি বলছিলাম যে আমার 1 থেকে 3% স্ট্যান্ডার্ড। তাই কিওয়ার্ডের লেন্থটা কত, আমার কিওয়ার্ডের লেন্থ হচ্ছে, আমরা এমনি কেটে দিই তাহলে বুঝতে পারবো কিওয়ার্ডের লেন্থ কত। এই কিওয়ার্ডটা আছে 619 ওয়ার্ড। বাম পাশে কি দেখতে পাচ্ছেন ভাই, বাম সাইডে নিচে লেখা আছে 619 ওয়ার্ড। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা 619 ওয়ার্ডের কিওয়ার্ডের ভিতরে আমরা পেলাম 9 বার, তাও যথেষ্ট ভালো আছে। আবার থাকার কথা ছিল কয়বার, 6 বার, 6 প্লাস থাকার কথা ছিল যে কিওয়ার্ডটা, কিন্তু আমার আছে 9 বার, তার মানে অলমোস্ট এটা 1.5-এর উপরে আছে, তাই না? 9 টাইম রেজাল্ট, আছে 9 রেজাল্টস, গুনে দেখলে আমরা বুঝতে পারবো 1 2 3 হাইলাইট যেগুলো আছে, আমার কিওয়ার্ডটা 9 টাইম আছে, তার মানে এটা স্ট্যান্ডার্ড আর্টিকেল। এটা আমরা কিওয়ার্ড ডেন্সিটির দিক দিয়ে। আর এই কিওয়ার্ড ডেন্সিটি যখন আমি আর্টিকেল লিখতে বলবো চ্যাট জিপিটিকে, ও তখন বুঝেই না যে কিওয়ার্ড থাকতে হবে পুরো আর্টিকেলের ভিতরে। আমি আরেকটা দেখেন, চ্যাট জিপিটিতে আর্টিকেল লেখার আমি একটু ডিটেলস একটা লাইন আমি বলে দিই। এটাকে আমি সেদিন লিখছিলাম করে মনে পড়ছে না, দাঁড়ান। এটা জাস্ট আইডিয়া জেনারেট করার জন্য আমি এটা দেখেন কি লিখছিলাম আমি, রাইট অ্যান ইউনিক আর্টিকেল অ্যাবাউট লেটেস্ট 5G মোবাইল ইন বাংলাদেশ। এটা হচ্ছে আমার টাইটেল। চ্যাট জিপিটি বলছে তুমি আমাকে আর্টিকেল লিখে দাও where main keyword is 5G মোবাইল। ঠিক আছে, মেন কিওয়ার্ড 5G মোবাইল, কিওয়ার্ড ডেন্সিটি উইল বি 1.3%। চিন্তা করেন, তাহলে আমি যদি চ্যাট জিপিটিকে এটা লিখে দিই তাহলে ওর জন্য আরো সহজ হয়ে যাবে আমার জন্য কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ভাই কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার ভাই। আপনি চ্যাট জিপিটিকে যেভাবে যত সহজে আপনি ইনস্ট্রাকশন দিতে পারবো তত ভালো রেজাল্ট আপনাকে দিতে পারবে। চ্যাট জিপিটি আমি ইউজ করি, মেয়রুল্লাহ ভাই ইউজ করা, 10 জন ইউজ করতে পারে। এখন আপনার বোঝানোর ক্ষমতা বা দায়িত্ব করার ক্ষমতা যত বেশি থাকবে, আপনি তত ভালো ইউনিক এবং স্ট্যান্ডার্ড আর্টিকেল নিতে পারবেন। বাইরে একজন লোককে আপনি যদি সুন্দর বোঝায় কাজ করে নিতে পারেন, এটা আবার বোঝানোর ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে। তো সব ক্ষেত্রেই ব্যাপারটা সেম। তো যাও আমরা এই লাইনটা এরকম, যা আমি একটা উদাহরণ দিলাম, আমি আপনার মতো করে আপনি আরো বোঝাবেন যে আমার কি কি লাগে। তো আমার এখানে আমরা ডেন্সিটি বের করলাম, এখন এটাকে কি করব, মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে, আমরা কি রেকর্ড করতেছি? ওকে ঠিক আছে। মেটা ডেসক্রিপশনটা হচ্ছে আমার যে আর্টিকেলটা আছে এর ফার্স্ট প্যারাগ্রাফের ভিতরেই ওই কিওয়ার্ডটা থাকতে হবে, ফোকাস কিওয়ার্ড, মানে ফার্স্ট সেন্টেন্সের ভিতর। প্যারাগ্রাফ বলতে ফার্স্ট সেন্টেন্সে, আমি আর একটু বেশি করে বলতেছি, স্পেসিফাই করে ফার্স্ট প্যারাগ্রাফে থাকার নিয়ম। বাট আরও স্ট্যান্ডার্ডের জন্য কি করতে হবে, আমার টার্গেট থাকতে হবে যে আমরা ফার্স্ট সেন্টেন্সের ভিতরেই রাখবো, কারণ আমার তো একটা সেন্টেন্সে লাগবে মেটা ডেসক্রিপশনে। এই যে এই ডট পর্যন্ত এর ভিতরে থাকতে হবে উপর লাইন, আমাদের কিন্তু প্রথম সেন্টেন্সে নাই। ইন টুডেজ ডিজিটাল এজ হ্যাভিং এ ওয়েল ডিজাইন ওয়েবসাইট
ওয়েবসাইট ইজ ক্রুশিয়াল ফর বিজনেস অ্যান্ড ওয়েবসাইট আমি ডিজাইন দিয়ে দিই এখানে। কেন দেবো? আমার টার্গেট হচ্ছে আমি প্রথম সেন্টেন্সের ভিতর আমরা ফোকাস কিওয়ার্ডটা রাখবো। এইটুক মেকানিজম আপনার করতে হবে। প্রথম সেন্টেন্সে আমরা ফোকাস কিওয়ার্ডটা রেখে দেবো, বাট মেটা ডেসক্রিপশনের কাজ শেষ। গুরুত্বপূর্ণ টপিকস খেয়াল করেন, কিওয়ার্ড ডেন্সিটি, মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে টাইটেল। টাইটেল তো অলরেডি আছে আমাদের স্ট্যান্ডার্ড টাইটেল, আমরা এসইও বলে দেবে কতটুকু লেন্থ হতে হবে। আমরা গুগল করলেও বলে দেবে যে আমার টাইটেলের লেন্থটা আসলে কতটুকু হতে হবে। সার্চ দিলে দেখলে আমরা করতে পারি এটা, যে বলে দিই আমরা কয় আর্টিকেল লেন্থ, আর্টিকেল স্ট্যান্ডার্ড লেন্থ ফর ব্লগ পোস্ট। সরি, আর্টিকেল না, আমি ভুল লিখছি, আর্টিকেল টাইটেল লেন্থ। জাস্ট এখানে যে আর্টিকেল লেন্থের কিন্তু আসছে স্ট্যান্ডার্ড 1500 স্ট্যান্ডার্ড। আমরা লিখবো হচ্ছে টাইটেল। পঞ্চাশ থেকে 60 ক্যারেক্টার। একটা আর্টিকেলের টাইটেল হতে হবে 50 থেকে 60 ক্যারেক্টার্স। আমার এইটার লেন্থ হতে হবে 50 থেকে 60। এইটা এখন আমরা সবাই বুঝি, যারা পড়াকে তারা সবাই জানে কোনটা ক্যারেক্টার, কতগুলো ক্যারেক্টার আছে এখানে, যাতে আমরা গুনে গুনি করবো। এটা ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড না, এখানে ক্যারেক্টার কিন্তু 4 6 এভাবে গুনে গুনে জাস্ট 50 থেকে 60-এর ভিতরে আমার স্ট্যান্ডার্ড। ছোট বড় হলেই এইটাই হবে তা না, হবে না এরকম কিছু না, কিন্তু স্ট্যান্ডার্ড আপনার বজায় রাখতে হবে, 50 থেকে 60 রাখতে হবে। সব কিছু যদি বেস্ট আউটপুট পেতে চান, আর্টিকেলের লেন্থ সব কিছু গুগলই সাজেস্ট করবে যে অ্যাকচুয়ালি কত আপডেট পাওয়া যাবে ওখান থেকে। তো নর্মালি আমরা 55 থেকে 60 ইউজ করি, বা 65 পর্যন্ত যায়। আচ্ছা, এরপর হচ্ছে ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড তো বলছি আর আলোচনা করার দরকার নেই। এটা ইমেজ অপটিমাইজেশন, এটা নতুন জিনিস, এইটা মোস্ট ইম্পর্টেন্ট এবং এটা নতুন দেখা আছে আজকে। ইমেজ অপটিমাইজেশনে আমি কি করব? ইমেজ অপটিমাইজেশনের জন্য আমার একটা এইচডি কোয়ালিটি, মানে হাই ডেফিনিশন কোয়ালিটির একটা ইমেজ নেওয়া লাগবে স্ট্যান্ডার্ড পোস্টের জন্য। সেই ইমেজের লেন্থটা হচ্ছে, ইমেজের লেন্থ হবে আপনার 1280 থেকে 720। এই যে একটা ইমেজ আছে আমার, এই ইমেজটা হচ্ছে আপনার এইচডি কোয়ালিটির ইমেজ। এটা একটা ইমেজ। এখন এই ইমেজকে আমি অপটিমাইজেশন করব। ইমেজের অপটিমাইজেশন করার জন্য রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব প্রপার্টিসে। খেয়াল করেন, যে ইমেজটাকে আমরা আর্টিকেলের ভিতরে ইউজ করব সেটাকে রাইট বাটন ক্লিক করব, দেন প্রপার্টিস। প্রপার্টিস ক্লিক করার পরে আমরা এখান থেকে দুটো জিনিস আমার লাগবে মেইনলি। আমি টাইটেলটা নিয়ে আসবো প্রথমে। খেয়াল করেন, টাইটেল, আবার আর্টিকেলের টাইটেল আনবো, আনার পরে জেনারেল সিকিউরিটি ডিটেলস প্রিভিয়াস ভার্সন, আমরা ডিটেলসে ক্লিক করব। আমি আবার রিপিট করি, ইমেজটাকে আমরা প্রপার্টিস দিয়ে ওপেন করব, ডিটেলসে আসবো, আসার পরে দেখেন উপরে সবার উপরে লেখা আছে টাইটেল। টাইটেলে আমরা ওই টাইটেলটা নিয়ে আসবো, মানে সরাসরি আমার আর্টিকেলের টাইটেল। সাবজেক্ট হবে সেম, টাইটেল এবং সাবজেক্ট দুটাই সেম। রেটিংটা আমরা ডিফাইন করে দেবো এখান থেকে 5 স্টার। আরেকটা জিনিস আছে ট্যাগ। এই ট্যাগটা আপনাদের কাছে নতুন মনে হচ্ছে, ট্যাগ হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমি এখান থেকে নিয়ে নেই, যেহেতু উপরে আছে। ওয়েব ডিজাইন, আমি মূল
কিওয়ার্ডটা আগে দেবো ট্যাগের ভিতর, ট্যাগ আমরা 4-5টা ইউজ করতে পারবো, সমস্যা নাই। তারপর দেবো ওয়েবসাইট ডিজাইন, মানুষ আসলে কি কি দিয়ে সার্চ দিতে পারে এই টাইপের কয়েকটা কিওয়ার্ড আমি এখানে সেট করে দেবো, এই ট্যাগগুলো আছে এইটাই। তারপর হচ্ছে শুধু ওয়েবসাইট, ইচ্ছা করলে আপনার ওয়েবসাইটের নাম লিখতে পারেন। এইভাবে আমি 4-5টা ট্যাগ সিলেক্ট করে দেবো এখানে। টাইটেল, সাবজেক্ট, রেটিং এবং ট্যাক্স, এটা ম্যান্ডেটরি দিতে হবে এটা। এরপরে আরেকটা জিনিস আমরা কপিরাইট অপশন থেকে এখান থেকে কি করবো, আমার ওয়েবসাইটের নাম লিখে দেবো, লিখে দিলাম masttechbd.com কপিরাইট। টোটাল 5টা ইনফরমেশন, তো উপরে 4টা ম্যান্ডেটরি আর এটা অপশনাল, সেটা কপিরাইটটা। এর সুবিধাটা আমি বলতেছি এখন, এটা লেখার পরে আমরা কি করব, অ্যাপ্লাই, ওকে। খেয়াল করেন এরপর মাউস ধরবেন ইমেজের পরে, দেখলেন কি লেখা আসে। আমি যখন ইমেজের উপরে মাউস রাখবো দেখেন এখানে ট্যাগগুলো লেখা দেখা যাচ্ছে, এই ট্যাগগুলো আগে ছিল না, এই ট্যাগটা কিন্তু আগে দেখাচ্ছিল না ইমেজের আগে, নর্মাল ইমেজে দেখাবে না। আরেকটা জিনিস হচ্ছে, ধরেন আমার ওয়েবসাইটে আমি ট্যাগ ইউজ করছি, মানে ইমেজ ইউজ করছি, ইমেজ অপটিমাইজেশন করে, সেই ইমেজটা যদি অ্যাক্সিডেন্টলি কেউ আমার সাইট থেকে নিয়ে তার সাইটে ইউজ করে, আমি আবার একটা জিনিস বলি, আমার এই ওয়েবসাইটের ইমেজটা অন্য কেউ আছে কপি পেস্ট করার সময় এরকম হয় না যে আমরা কারো ছবি যদি ভালো লাগে নিয়ে আসি না ভাই কপি করে, হ্যাঁ নিয়ে আসি তো। হ্যাঁ সেই নিয়ে আসার পরে ক্ষতি লাভ, এই হিসাবটাই বলতেছি, লাভ ক্ষতি কি হবে। এই ধরেন আমি ইমেজটা এখান থেকে সেভ করে নিলাম, আমার সাইট আমার ভালো লাগছে ইমেজটা, আমি আমার সাইটে ইউজ করবো ধরেন, বা আপনি মনে করছেন যে বাইরে এখান থেকে আমি সাইটটা নিয়ে যাই, আপনি কন্টেন্ট চুরি করছেন কিন্তু তাতে লাভ কি আপনার হবে নাকি আমার লাভ হবে, সেই জিনিসটা আমি দেখাই। এই ইমেজটা হচ্ছে আমি এখান থেকে নিয়ে আসছি, যদি আমি ইমেজে কিছু লিখি নাই, সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে ইমেজটা ওপেন করবেন, সরি ওপেন করবেন বলতে হয় যে দিয়ে ওপেন করতে হবে হচ্ছে প্রপার্টিসে যে ডিটেলসে দেখবেন কিছু লেখা আছে কিনা, কিছু লেখা আছে কিনা এই জিনিসটা দেখবেন। দেখার পরে যদিও নিয়ম নেই, তারপর যদি কোনো পাইছেন চুরি করেই ফেলান, দেখবেন যে এখানে কিছু লেখা আছে কিনা, না থাকলে আপনি টাইটেল, সাবজেক্ট, ট্যাগ, কপিরাইট দিয়ে একটু চেঞ্জ করবেন, চেঞ্জ করে যাতে ওর সাথে না মেলে, ও যাতে কপিরাইট আইনে ই করলে ধরতে না পারে। দেখ ধরা হিসাব হচ্ছে পরে, অনেক পরে হিসাব, কিন্তু আপনার সাইডের লাভ ক্ষতির হিসাবটা হচ্ছে সবার আগে। ধরেন আপনি এই ইমেজটা আমার সাইট থেকে নামালেন, এটা কপিরাইট করা, কিন্তু এই যে আমরা যেটা মাত্র লিখলাম এটাকে কিন্তু আমার কপিরাইট সব দেওয়া আছে আপাতত আর কি সার্চের জন্য। এই সাইটটাকে আপনি ইমেজটাকে নামানোর পর দেখা যাচ্ছে আপনার সাইডে এইটা পাবলিশ করে দিলেন, তখন যখন মানুষ ওই ইমেজে ক্লিক করবে সরাসরি কিন্তু আমার সাইডের র্যাঙ্ক ইনক্রিজ হবে, সরাসরি ক্লিক করে আমার সাইডের র্যাঙ্ক ইনক্রিজ হবে, আমার সাইডে হিটগুলো কাউন্ট হবে। অন্য একজনের সাইডে দিলেও, আপনার সাইডে দিলেও যখন ইমেজে কেউ ক্লিক করবে তখন কিন্তু এটা আমার সাইডের জন্য মানে গুড রেজাল্ট বয়ে আনবে আর কি। আমার মনে হয় ক্লিয়ার ব্যাপারটা। আর্টিকেলের থেকে ইমেজের ভ্যালুটা অনেক বেশি, মানুষ ম্যাক্সিমাম ইমেজ বা ছবি পিকচার খুঁজে অনলাইন থেকে, ইন্টারনেট থেকে। যখন ইমেজে ক্লিক করবে তখন কিন্তু হিট কাউন্ট হয়, যারা এই যে অ্যাডসেন্স করে গুগলে বা র্যাঙ্কিং হিসাব করে তাদের কিন্তু হিট কাউন্ট হয় যে আমার সাইডের ইমেজ বা কন্টেন্টে মানুষ কতগুলো ক্লিক করলো। আরও যেহেতু ওখানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সরাসরি আমার সাইডের জন্য একটা ভালো একটা হবে, ইম্প্যাক্ট পড়বে, ঠিক আছে। কিন্তু যে নিল তার রেজাল্ট তো ভালো হবে না, সে শুধু দেখতে চাই যে আমার সাইডে একটা সুন্দর ইমেজ আছে, মানে গাছ সে লাগালো কিন্তু ফল খাইতে পারলো না, ব্যাপারটা এরকম। বিহাইন্ড দ্য সিন আমার সাইডে প্রোগ্রেস হবে আমার ইমেজ অপটিমাইজেশন করা থাকলে। তারপর মানে ইমেজ অপটিমাইজেশনটা বুঝছেন যে ইমেজে কি দেওয়া লাগে। আর লিঙ্কিং বা লিঙ্ক বিল্ডিং যেটা বললাম, এই যে মাত্র যে কাজটা আমরা করলাম ইমেজ নিয়ে, সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন।
ইমেজের পিছনে বা ইমেজে যে আমিগুলো অপটিমাইজেশন বলে ওটাকে অ্যাকচুয়ালি বলে অফ পেজ অপটিমাইজেশন, ঠিক আছে। আর ইন্টারনাল বা এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিংটা আমি দেখাচ্ছি কীভাবে। গতদিন আমরা কাজ করছিলাম। আচ্ছা, আমরা একটা আর্টিকেল আছে, আর্টিকেলের লেন্থ আমরা দেখলাম যে কতটুকু, আর্টিকেলের লেন্থ দেখলাম 619 ওয়ার্ড আছে। স্ট্যান্ডার্ড আর্টিকেল আছে আপনার 1500 থেকে 2500 টপ লেভেলের, বাট 300 ওয়ার্ডের আর্টিকেলও আপনি সাইটে পাবলিশ করতে পারবেন, সমস্যা নাই। তো আমার সাজেশন থাকবে যে 1K হলে বেটার হয়। যদি সাইট থেকে আমি ভালো কিছু ইনকাম করতে চাই অ্যাডসেন্স রিলেটেড, তখন হচ্ছে 1K আর্টিকেল হলে ভালো হয় লেন্থ হলে। আর রিডেবিলিটি তো আমাকে গুগলই বলে দেবে, আমার যে প্লাগইন আছে জাস্ট ওই বলবে যে রিডেবিলিটি কেমন। বা আমি যদি একটা আর্টিকেল পড়ি তাহলে বুঝতে পারবো আর্টিকেলটা ভালো না খারাপ। যেটা আমি পড়ে মিনিং করতে পারবো সেটাকে রিডেবিলিটি বলে। আর যেটা রিডেবিলিটি হবে না, কিছু স্পিন বা সফটওয়্যার দিয়ে অনেকে আর্টিকেল লেখে, সেই আর্টিকেলগুলো ভালো হয় না। বারবার রিপিট টাইম রিপিটেড আর্টিকেল লেখে। কিছু সফটওয়্যার তৈরি করা আছে প্রোগ্রামিং দিয়ে, ওইভাবে যে কিছু আর্টিকেল লিখে দেবে ঘুরে ফিরে, ওগুলো আসলে রিডেবিলিটি হয় না, তাকে বলে রিডেবিলিটি। তো আমরা এই আর্টিকেলটাকে আমাকে সাইডে পাবলিশ করব দুটা প্র্যাকটিক্যাল জিনিস দেখার জন্য। একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং মানে ইন্টারনাল, আর একটা হচ্ছে এক্সটার্নাল। এটা মেবি আমরা গত ক্লাসে আলাপ করছিলাম, তারপরও একটু রিপিটই করি, ডিসকাশন করি। এই আর্টিকেলটাকে আমি কপি করে নিয়ে যাব। সরাসরি পোস্ট, অ্যাড নিউ পোস্ট ক্লিক করলাম। এখানে আমি ওটা জাস্ট পেস্ট করে দিলাম আর্টিকেলটা। টাইটেল নিয়ে আসবো উপরে, বেস্ট ওয়েবসাইট ডিজাইন কোর্স ইন বাংলাদেশ বলে। তো আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন করবো আমরা, সরি ইমেজ ইনসার্ট করবো। ইমেজ তো অপটিমাইজেশন করছি। যদি ইমেজ আমরা একাধিক ইমেজ রাখতে পারি, বাট এখানে আমি ওই একই ইমেজ ইউজ করতে, যেহেতু আমাদের বাড়তি ইমেজ নাই, কন্টেন্টের আগে ইমেজগুলো রেডি রাখতে হয় আর কি। এইচডি কোয়ালিটি ইমেজ কিন্তু বলছি যে 1280 বাই 720 ইমেজটা এখানে নিয়ে আসলাম। আনার পর এখানে আমাদের ওই টাইটেলটা এখানে লিখে দিতে হবে। ওয়েবসাইট ডিজাইনে যে টাইটেল আছে ওই টাইটেলটাকে আমরা নিয়ে আসবো এখানে। আমরা ইচ্ছা করলে ডেসক্রিপশনও সেম জিনিস লিখতে পারি, বাট আমাকে এখানে দরকার নাই, যেহেতু আমরা মেটা ডেসক্রিপশন ভিতরেই লিখবো। এখানে শুধু আমরা টাইটেলটা দিয়ে দেবো আর কি। ইনসার্ট, এরপর ফিচার ইমেজ আমরা এই করবো, তো আর্টিকেলের উপরে যেহেতু দেখা যায় এই কারণে দুই ইমেজ দিলে ভালো হয়, যেহেতু আমাদের এখানে আর বাড়তি ইমেজ নাই, আমরা একটা ইমেজে দুই জায়গায় ইউজ করতেছি। এটাকেও সিমিলার টাইটেল অ্যাড করব, মানে আমার
ঠিক আছে, যাও এটা এড করলাম। আর মূলত আমরা এটা কিসের আন্ডারে দেখাবো সেটার জন্য আমরা এখান থেকে কিছু ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি। আমরা জাস্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নাই, এই জন্য ক্যাটাগরি তো ক্রিয়েট করে দেখাইছিলাম যে ওই পোস্টের আন্ডারে ক্যাটাগরি ক্রিয়েট করে ওখান থেকে আমরা দেখাইতে পারতাম ওয়েবসাইট ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট। আপাতত যেটা যা আছে এখানে আমরা সিলেক্ট করে রাখি। আচ্ছা, মেইনলি আমার মূল ফোকাস হচ্ছে ওয়ান পেজ অপটিমাইজেশন, সরি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং। খেয়াল করে আমার এটা তো ওয়েব ডিজাইন নিয়ে লেখা, ওয়েব ডিজাইন নিয়ে লেখা আমার এই রিলেটেড যদি কোনো আর্টিকেল আমার ওয়েবসাইটে থাকে, খেয়াল করতে হবে যে ওয়েব ডিজাইন রিলেটেড কোনো আর্টিকেল আমার ওয়েবসাইটে পাবলিশ করা আছে কিনা আগের থেকে। যদি না থাকে, ধরে নিলাম যে আমার আছে, সেটা আছে হচ্ছে এইটা, সিমিলার আর্টিকেলের লিঙ্কটা নিয়ে আসবো আমরা। আমাদের এই সেম ওয়েবসাইটেরই সিমিলার আর্টিকেলের লেন্থ, ধরেন ওয়েবসাইট ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট এই সিমিলারই রিলেভেন্সি আছে এর ভিতরে। 5G 4G মোবাইল 2G মোবাইল যাই বলুন না কেন, বাটন সেট মোবাইল মোবাইল হলে সেটা রিলেভেন্সি আছে। এই টাইপের রিলেভেন্সি মেনটেন করে কোনো আর্টিকেল তার লিঙ্কটা নিয়ে আসবো এখান থেকে। ধরেন এটা আমার এসইও ওয়েবসাইট রিলেটেড, যেহেতু আমার ওয়েব ডিজাইন রিলেটেড আর কোনো আর্টিকেল নাই, এই কারণে আমরা ধরে নিচ্ছি মনে মনে যে এটা আমাদের ওয়েবসাইট রিলেটেড একটা আর্টিকেল। এই আর্টিকেলটা ওপেন করব, করার পর উপরে যে লিঙ্কটা আসবে এই লিঙ্কটা আমরা এখান থেকে নিয়ে আসবো কপি করে। আনার পরে এখানে খেয়াল করেন কাকে লিঙ্ক বিল্ডিং করব, ঠিক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট লেখা এই টাইপের একটা কিওয়ার্ডকে আমরা সিলেক্ট করব। এই যে ওয়েব ডিজাইন মনে করে লেখা আছে, এইটাকে আমরা একটু হাইলাইট করে রেখে বোঝার জন্য আর কি বোল্ড করলাম। এরপর এই যে ইনসার্ট লিঙ্ক বা এডিট লিঙ্কে ক্লিক করব, করার পরে প্রথমে সেটিংয়ে যাব, সেটিং থেকে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব এইটা জাস্ট দিয়ে রাখলাম, দেওয়ার পর এটা কেটে দিলাম। এরপর সিলেক্ট করে আবার এখানে গেলাম, এটা কেন কাজ করব, করার পরে এই দেখেন টিক দেওয়া থাকলে এটা ক্লিক করলে নতুন একটা লিঙ্ক ওপেন হবে, এই জন্য আসলে ওটাকে টিক দিলাম আগে। যাক, এটাকে সিলেক্ট করে আমি ইনসার্টে গেলাম, এখানে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলাম আর্টিকেলের আমার এই ওয়েবসাইটে, সেটা এখানে পেস্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং, মানে আমার এই সেম ওয়েবসাইট থেকে অন্য পেজের সাথে লিঙ্ক বিল্ডিং করে দিলাম। এখন আমি এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং করব, সেজন্য কি করতে হবে, যদিও এটা আমি সাজেস্ট করি না, তারপরও কীভাবে করতে পারেন দেখাচ্ছে। এইটা নিয়ে আপনি গুগলে সার্চ দিবেন, রিলেভেন্সি মেনটেন করতে হবে সবার আগে। স্পোর্টস ওয়েবসাইটকে সিনেমার ওয়েবসাইটের সাথে মেলানো যাবে না। এই যে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ওয়েব ডিজাইন ট্রেনিং, তারপরে এটা একটা রিলেভেন্ট আর্টিকেলের লিঙ্ক, আমি এই আর্টিকেলটাকে এর লিঙ্কটা নিয়ে আসবো অন্য সাইডের। ওই সাইটের ক্ষতি নাই, বাট আমার সাইডের জন্য ক্ষতি হইতে পারে যখন এই সাইটটা ডাউন হয়ে যাবে তখন, যা ওটা পরে হিসাব। আমরা ইন্টারনাল করলাম, এবার হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং করবো। ওরকম আমার ওয়েবসাইট ডিজাইন ট্রেনিং এর সাথে মিলায়ে এখানে আমি ওয়েবসাইট ডিজাইন এটাকে সিলেক্ট করলাম, বোল্ড করলাম, ইনসার্ট লিঙ্ক এটা দিয়ে ঠিক এখানে দেখে আসি যে আমার ইতি আছে কিনা, দেওয়ার পরে যে আপডেট, বাস আমার কিন্তু এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিংও হয়ে গেল। এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক বিল্ডিং বা অফ পেজ অপটিমাইজেশন, এটা একটা অংশ। কেন অফ পেজ অপটিমাইজেশন বলতেছে, কেন অন্য সাইটের সাথে আমার সাইটকে লিঙ্ক করে দেয়া। আচ্ছা, আমার লিঙ্ক বিল্ডিং এর কাজ শেষ। এখন এসইও টাইটেলটা আমি এবং ফোকাস কিওয়ার্ড এখানে অ্যাড করব। আমি প্রথমে এসইও টাইটেলটা নিয়ে আসি, মানে আর্টিকেলের টাইটেল।
টাইটেলটা বসে নিচে ওগুলো কেটে দিয়ে জাস্ট এখানে টাইটেল এখানে আমি এই পর্যন্ত রাখি, ছোট করে রাখি। উপরের সাথে মিল থাকতে হবে এমন সমস্যা নেই, আমি কাটসাট করে দিতে পারি, একটু ছোট করে কাটলে ঝামেলা নেই। আবার যদি আমি চিন্তা করি যে এটাকে আর একটু ছোট করে দেবো, সেটাও সমস্যা নেই। বাট এই টাইপের কম্পিটিটর অনেকে আছে, যেহেতু আমরা অফ পেজ অপটিমাইজেশন করতেছি, সরি লোকাল সাইটে, এই জন্য আমরা রিয়েল লাইফ আর্টিকেলই করতেছি না আর কি। সরাসরি ওয়েবসাইটে পাবলিশ করলে আমরা এটাকে ওদের সাথে মিল দেখে যদি কোনো সিমিলার মিল থাকে তাহলে আমরা ওটা চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, আমার আর্টিকেলের লেন্থ এই পর্যন্ত থাক, সমস্যা নেই। এরপর আমরা যেটা করব, ফোকাস কিওয়ার্ড সিলেক্ট করে দেবো। এটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড। এটা ফোকাস কিওয়ার্ড। আচ্ছা, আমার আর্টিকেলের এসইও মূল টপিকগুলো ওকে আছে, রিডেবিলিটির ভিতরে একটা ইস্যু আছে, সেটা কি বলছে, সাব হেডিং। আমরা সাব হেডিংটা দেখে আসি। সাব হেডিং হচ্ছে নর্মালি একটা থাকবে আপনার H2 আর বাকিগুলো H3 দিতে পারি। এটা H2 দিয়ে দিলাম, আরো 2-3টে দিয়ে দিই যেগুলো H2 ক্যাটাগরির হবে আর কি, বা H3। আরেকটা দিয়ে দিই, শুধু বোল্ড করে দেবো, বোল্ড করে, অথবা আমরা H4 দিই, কনক্লুশনটাকে H2 দিয়ে দিই, সরি H3 দিয়ে দিই। আর একটাও দিয়ে দিই এখানে H3। এটা দেওয়া আছে, এটা সরি H2 একটা থাকে, আমরা H3 দিয়ে দিই বাকিগুলো। অলমোস্ট ডান, আমার কাজগুলো আমি শেষ করছি এখান থেকে। ডান পাশে দেখা একটা আমাকে রেজাল্ট দেখাচ্ছে, রিডেবিলিটি ওকে আছে, এসইও গুড। তার মানে আমার আর্টিকেলটা স্ট্যান্ডার্ড। আর একটু রিডেবিলিটি, কিছু ট্রানজিশন ওয়ার্ড আছে, ট্রানজিশন ওয়ার্ড ভালো বোঝার কথা আপনার। ট্রানজিশন ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ডের লেন্থের একটা ব্যাপার সাথে, সেন্টেন্সটা কত বড়, রিডেবিলিটির জন্য একটা ভাইটাল ইস্যু। মানে অনেকে বড় সেন্টেন্সের লাইন হলে, বড় সেন্টেন্স হলে একটা মানুষের বোধগম্য হইতে একটু সমস্যা হয়, বুঝতে সমস্যা হয়। ঠিক ওই জিনিসটাকে এখানে বলতেছে যে ট্রানজিশন হচ্ছে এই যে 14% দ্য সেন্টেন্স ইজ এ ট্রানজিশন ওয়ার্ড। আমরা উপর দিকে যাই, লাইনটা অনেক বড়, শুধু কমা দিয়ে দিয়ে অনেক বড় হয়েছে। এই টাইপের কাজগুলোকে আমরা একটু যদি মডিফাই করতে পারি তাহলে আরো এটা পুরা কালার হয়ে যাবে, গ্রিন কালার হয়ে যাবে। ঠিক আছে, যখন একটা আর্টিকেল লিখবো আমার মন মতো করে, আপনি যে সাদা সাদা নিজের মতো করে কাস্টমাইজেশন করবো। আরেকটা আছে প্যাসিভ ভয়েস, যাক এগুলো বোঝার কথা, এগুলো জাস্ট এখানে ক্লিক করে আমরা ওখান থেকে কাস্টমাইজ করে দেবো। ঠিক আছে, এগুলো মেজর কিছু ইস্যু না, এটা আছে যার যত ইংলিশে দক্ষতা যত ভালো সে তত ভালোভাবে এই কাজগুলো করতে পারবে। তো আমার মনে হয় আর্টিকেলটাকে আমার পাবলিশ করার মতো হয়ে গেছে। নিচেরটা ওকে থাকবে রিডেবিলিটি, আর এসইও স্কোর গুড বেস্ট যাই থাকবে অ্যাটলিস্ট গুড হওয়া লাগবে আর কি। আমার কিন্তু এখানে কাজ শেষ, মেইন ক্রাইটেরিয়াগুলো আমি ফলো আপ করছি। আর এখানে তেমন কিছু আমি দেখতেছি না, না কিছু না করলে সমস্যা নেই। আবার ফ্রি প্লাগইনের ক্ষেত্রে এইগুলোই যথেষ্ট। একাধিক লিঙ্ক বিল্ডিং করতে পারি, আমরা আরো লিঙ্ক দিতে পারি প্রয়োজনে হোম পেজের সাথে আমরা আরেকটা লিঙ্ক করে দিলাম আমাদের ওয়েবসাইটের এই হোম পেজ, এটা হোম পেজ।
আমরা আরেকটা এখানে জাস্ট আরেকটা লিংক অ্যাড করে দিলাম। এরপর আমরা সাইটটাকে পাবলিশ দিয়ে দেবো, মানে আর্টিকেলটাকে। টাইমটা খেয়াল করেন ভাই। ভাই 9 মিনিট আছে। আচ্ছা, অনেক সময় আছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এই ওয়েবসাইটের এই থিমটা অনেক, লুকিংটা অনেক সুন্দর। কেন সুন্দর? স্লাইডের নিচে আর্টিকেলগুলো অনেক সুন্দর করে সাজানো আছে। এটা এই লুকিংটা আমার পছন্দ। আমার জীবনের প্রথম ওয়েবসাইট ছিল এই প্লাগইনে, 2000 মেবি কত 16তে আমরা এই প্লাগইনটা ইউজ করে আমার নিজের প্রথম সাইট ট্রেনিং সেন্টার ছিল গুলশানে। এই সেম থিমই আমি তখন ইউজ করছিলাম, আমার ভালো লাগতো সাইটটা লিগিটা, এবং 2-3টা সাইটও আমি এই সেম থিমে করে দিছি সার্চ লাইটে। তার ভিতরে একটা সাইট মানে ওদের কাস্টমই ছিল আর কি, যে আমাদের এইভাবে করে দেন। ও সরি, এইটা আছে ওরা এই বলছে যে মেবি লোকটা আমলিক করতো কিনা আমার মনে নাই, তবে বলছে ভাই আমার সাইটটা একটু আন্ডার মেনটেন্সে রেখে দেন, সাইট যাতে কেউ ডাটা উঠো না পায়। এটা আন্ডার মেনটেন্সে আছে আর কি, এটা প্লাগইন দিয়ে করে রাখছি। ঠিক আছে, এইটা কিন্তু সার্চ লাইট দিয়ে করা। চেক করার জন্য আমরা ভিউ পেজ সোর্স, থিমস, এইটা মেবি শো করবে না যেহেতু মেইনটেনেন্স সাইট। তো এই থিমটা হচ্ছে এই যে নাথিং টু ফাউন্ড, আন্ডার মেইনটেনেন্সকে কোনো ডাটা দেখতে পারবে না। এই সাইটটা আমার একটা ক্লায়েন্টের সাইট, এটা সার্চ লাইট দিয়ে করা। আরও কয়েকটা সাইট আছে, আমার মনে নাই, বাইরেও সাইট আছে কিছু, এই সার্চ লাইট দিয়ে করা। যাই হোক, তো আমরা মাত্র যে প্লাগইনটা, যে এইটা আর্টিকেলটা পাবলিশ করলাম, সেইটা মূলত এখানে লেটেস্ট হিসেবে শো করবে সবাই লাস্টে, এই যে এটা বাম পাশে। ঠিক আছে, এখন আমরা যে লিঙ্ক বিল্ডিং করলাম সেটা দেখে আসি, চেক করি। এটাকে জাস্ট ওপেন করবো। একদম সবার উপরে একটা দেখেন অন্য ডিসকালার, ভিন্ন কালার এটাই আসছে, এটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং করা। এটি ক্লিক করলে এই হোম পেজে আসবে আমার ওয়েবসাইটের। এই যে একটা আছে, এটা ক্লিক করলে আমার অন্য যে আরেকটা পেজ আছে, যে পেজের সাথে লিঙ্ক করছি, এই সাইডেরই সেম অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। এসইওর একটা আর্টিকেলের পেজে চলে যাবে, এই যে এসইওতে চলে আসছে। ঠিক আছে, তারপর আরেকটা আছে আমার অফ পেজ অপটিমাইজেশন, অন্য সাইটের সাথে মেবি দেয়া। এই যে এটা ক্রিয়েটিভ আইডির ওয়েবসাইটে চলে আসার কথা, এটা ক্লিক করলে এগুলো আছে লিঙ্ক বিল্ডিং মূলত। নরমালি এটাই লিঙ্ক বিল্ডিং। এবং এই যে ডাটাগুলো আমি সাইটে পাবলিশ করলাম, এই ডাটাগুলো একসময় গুগল ইন্ডেক্স করে নেবে। কেন? আমার এই আর্টিকেলটা কোথাও কপি পেস্ট করা নাই, ইউনিক আর্টিকেল। ইউনিক আর্টিকেল লিখলে আপনার সাইটে গুগল দ্রুত ইন্ডেক্স করে দেবে। তখন যদি আপনি, যেহেতু আমার লোকাল সাইটটা পাওয়া যাবে না, কখনো পাওয়া যাবে, লোকাল সাইট কখনো ইন্ডেক্স হয় না লোকাল পিসিতে, লাইভ সাইট হয়। আমরা এই যখন ইন্ডেক্স হয়ে যাবে তখন আমরা এই টাইটেলটা নিয়ে গুগলে সার্চ দিলে, গুগলে যখন আমরা সার্চ করব তখন আমরা এই লিঙ্কটা পেয়ে যাবো, আমার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে সরাসরি। এখন আসবে না কারণ হচ্ছে এটা আমার আজকে পাবলিশ করলাম, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা আমার লোকাল পিসিতে করা। এই যেমন আপনার এই যে ক্রিয়েটিভ আইটি ওয়েব ডিজাইন ট্রেনিং কোর্স নামে একটা করছে, এটা কিন্তু ইন্ডেক্স হয়ে গেছে এবং এটা শো করতেছে। ঠিক আছে,
6,700 রিভিউ আছে ওর ওয়েবসাইটে, চিন্তা করেন। ওরা তো স্টুডেন্টদের অনেকেই করায়, ডিপ্লোমা স্টুডেন্ট বা আদার স্টুডেন্টরা কোর্স করায়। এই কোর্স অবশ্য অনেক বেশি না এখন, আগে কম নিত। এটা কি সাইট? HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ মার্কেট রিলেটেড কোর্স। ও HTML CSS রিলেটেড, হলো ওয়ার্ডপ্রেস না আর কি। আচ্ছা, আমার অন্য কোনো আইটেম বা কি আছে দেখি। এখন আমাকে একটু দুজনে আপনার রিভিউ দেন, আপনাদের কাজের প্রোগ্রেস কতটুকু, মানে যে বন্ধুর ক্লাস করাইছিল বুঝছেন কেমন? হ্যাঁ ভাই বুঝছি, কঠিন না তো, ইজি আছে। এগুলো আসলে এত সহজ যা বলা যায় না। আপনি ক্লাস মিস করলে কঠিন মনে হবে, ওই কঠিন মনে করলে কঠিন। শুরু করলে হ্যাঁ নিজেতে করলে, যে কোনো কোডিং হোক যাই হোক, আপনি নিজেতে করলে অনেক সহজ মনে হয় ব্যাপারটা। একটু প্র্যাকটিস করতে হবে বারবার করলে। হ্যাঁ হ্যাঁ, এগুলো একেবারে রিপিট। আপনি একটা সাইড দুই একবার করলে আপনার খালি মনে হচ্ছে যে এগুলো কোনো ব্যাপারই না। শুধু সিকোয়েন্স গুলো খেয়াল রাখতে হবে যে আমি কিসের পর কি কাজ করবো। সিকোয়েন্স গুলো ঠিক রাখলে সব কাজই করতে পারবেন। এই মেহরুল্লাহ ভাই তো নাই, দেখলে ক্লাসে আছে কিন্তু কোনো রেসপন্স তো নাই। আপনার প্রোগ্রেস কি ভাই, কি নাই? তো জয়েন করে আছে কিন্তু কোনো রেসপন্স করে না, কি উনি শুনতে পারেন না? ও আচ্ছা, মিউট করে দাও। রাত হয়ে গেছে, ঘুমাইট হয়ে গেল কিনা আবার। আচ্ছা, মেইনলি হচ্ছে যে আমি একটা ফোন দিয়ে দেখি। হ্যাঁ সমস্যা নাই, ক্লাস যেহেতু এখন আসো শেষের দিকে যাও, সমস্যা নাই। আর এই লাস্ট ক্লাসটা যেটা মানে আগামী ক্লাস যেটা, এটা একটু আসলে অ্যাডভান্স বলা কি সুপার অ্যাডভান্স বলা যায়। আমি একটু বলি এই ব্যাপারে। এই যে মেম্বার লগ ইন রেজিস্টার উইথ প্রোফাইল পেজ ক্রিয়েট, এই এক লাইনে আমার এই যে দুটা ক্লাস লাগবে, শুধু একটা, এই দুটা আবার তিনটা ক্লাস লাগতে পারে। এর ভ্যালুটা বোঝানোর জন্য আমি মনে হয় সেদিকে বলছিলাম যে আমি মার্কেট প্লেসে যে কাজগুলো করছি তার ভিতরে 6-7টা কাজের সময় শুধু আমার এই প্লাগইনটা দিয়েই করা। এটা অ্যাডভান্স প্লাগইন বা ফ্রি প্লাগইনটার কাস্টমাইজেশন বা সেটআপ এক্সপার্ট খুব কম, ওয়ার্ল্ড ওয়াইডই কম, বাংলাদেশে তো এত হাতে গোনা 500 জন হইতে পারে। তো লাকিলি আমি এই সাইটটা 2018 সালে আমি এই প্লাগইনটার কাজ করে, আবার একটা যে হোম টিউটার নামে একটা সাইট আছে, মানে ওই ভাই বলছে কিনা জানি না, হোম টিউটার প্রোভাইড করা সাইট ছিল লারাভেল দিয়ে। এই সাইটটা শুরুতে আমি করছিলাম শেপমিন এই ওয়ার্ডপ্রেস দিয়ে, আলটিমেট মেম্বার প্লাগইন দিয়ে, যেটা একটা লাইনের জন্য, শুধু একটা লাইনের জন্য আমি একজনকে 10,000 টাকা দিয়েছিলাম। আমি সাইটে সব পারতেছিলাম, শুধু আমার মনে হচ্ছিল এখানে যেন কোনো একটা ভুল আছে। আমি মানে ভুল, শুধু আমাকে বললো যে ভাই আপনি তো সবই করছেন। একজন ডেভেলপারকে বলছিলাম পরিচিত, যে আমার সাইটটা ডিজাইন করে দেবেন, আপনি আপনাকে কত দেবো? তো বলছে আপনি কত দিলে? আমি চিন্তা করছি আবার 10,000 টাকা দেবো। তো বলছে যে হ্যাঁ 10,000 টাকা আমি করে দেবো। আবার সাইট চেক করে দেখেও বলে যে ভাই আপনার সব করা আছে ভাই, ঠিক আছে। ও নিচ থেকে বসে যাও, বলছেন যে তো আর কি করার, আমার তো করা আছে, আমি তো বুঝতে পারছি। পরে ও 8,000 টাকা নিয়েছিল যদিও, কিন্তু একটা লাইন অনলি লাগছিল, সে একটা লাইন সে অ্যাড করছে সাইটে। সেটা হচ্ছে, আমি দেখি এসে এসে আছে কিনা। সেই প্লাগইনটাই আমরা নেক্সট ক্লাসে, মানে সাইডের পরিপূর্ণতা আসবে ওই সাইড ওইটা করার পরে ওই প্লাগইনটা কাজ করব, ঠিক আছে। এখানে স্টুডেন্ট, এটা আমার একটা ডোমেইন আর কি, আমাদের ফ্রেন্ড সার্কেলদের নিয়ে একটা আছে। এই যে দেখেন ডাটাবেজে ক্লিক করলে, স্টুডেন্টে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, যেখানে বিভিন্ন মেম্বারের পার্সোনাল কিছু ইনফরমেশন বা ডাটা এলো ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করা যায় প্লাগইন দিয়ে, বা পুরান টাইপের ওয়েবসাইট। ধরেন 100 জন ফ্রেন্ড সার্কেল আছে, তাদের নিয়ে আমরা একটা